আচ্ছা, তো স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে, আমাদের আজকের ফার্স্ট ক্লাস। কিন্তু আমাদের পূজার পর থেকে পূজার ছুটি থাকবে, 2 তারিখ পর্যন্ত তো পূজা চলবে। তো আমরা মোটামুটি 3 তারিখ থেকে আমরা হচ্ছে আমাদের মূল যে ক্লাস সেই ক্লাসে যাব। কিন্তু তার আগে তাহলে কি বসে থাকবো? না, সেটাও থাকবো না। আপনাদের পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এইখান থেকে প্রশ্ন থাকে, মুখস্থ আইটেম। আমি যেটা করব, এই কয়দিনের মধ্যে আপনাদের প্রিপোজিশনগুলো শেষ করে দেব। এখন আপনারা যেভাবে প্রিপোজিশন পড়েন, আমি একটু ভিন্নভাবে পড়াবো। সেটা হচ্ছে, আমি যে শিটটা দেব, প্রত্যেকটা শিটে 10টা করে পেজ থাকবে, এবং সব শেষ হয়ে গেলে, সবগুলা প্রিপোজিশন যখন শেষ হয়ে যাবে, তখন একটা পুরা আহ, মানে টোটাল সবগুলা মিলাই একটা শিট আমি দিয়ে দেব। তো এখন আমরা প্রথমে প্রিপোজিশনগুলা আমরা দেখব। আমাদের সব পড়তে হবে না, দুনিয়ার সব কিছু পড়ার দরকার নেই। যেখান থেকে প্রশ্ন সাধারণত এসে থাকে, আমরা ওই জায়গাগুলোকে টার্গেট করব। এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করে দেখবেন যে প্রিপোজিশন থেকে সর্বোচ্চ 2টা প্রশ্ন কমন আসে। তাহলে 2টা প্রশ্নের জন্য তো আর আমাদের প্রিপোজিশনের জন্য জীবন দিয়ে দিতে পারি না আমরা। বরং যে সমস্ত জায়গা থেকে পড়লে প্রশ্ন কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়, অন্তত একটা প্রশ্ন যদি কমন পাওয়া যায় তাহলেও হবে, আমাদের তাহলেও চলবে। তো প্রিপোজিশন থেকে তাহলে কোথায়? প্রথমে দেখেন ডাই দিয়ে যত প্রিপোজিশন। ডাই, ডাই অফ মানে রোগে মারা যাওয়া। ডাই বাই মানে দুর্ঘটনায় বা ইচ্ছাকৃতভাবে মারা গেলে হয় ডাই বাই। তারপরে ডাই ফর মানে দেশ বা কোনো মহৎ উদ্দেশ্যে মারা গেলে হয় ডাই ফর। ডাই ফ্রম অতিরঞ্জিত, আঘাত, ক্ষত এই সমস্ত ব্যাপারে মারা গেলে হয় ডাই ফ্রম। কোনো রোগে শোগে, হ্যাঁ, এভাবেও ডাই ফ্রম হয়। ডাই টু মানে বাধ্য হয়ে মারা গেলে। ডাই ইন যুদ্ধ, অভাব বা শান্তি ইত্যাদিতে মারা গেলে ডাই ইন। যেমন যদি বলে তুমি শান্তিতে মরো, তাহলে ডাই ইন পিচ। হ্যাঁ, সে অভাবে মারা গেল, হি ডাই ইন পোভার্টি। এভাবে ডাই অফ, ডাবল এফ, আকস্মিক তীব্রভাবে একে একে মরে যাওয়া, ডাই অফ। অথবা আস্তে আস্তে মহামারীতে মারা যাওয়া, মড়কে মারা যাওয়া, এটাকে বলা হয় ডাই অফ। গাদা গাদা মারা যাওয়া, হ্যাঁ, এগুলোকে বলে ডাই অফ। ডাই অ্যাওয়ে, ক্ষীণ হওয়া, মিলিয়ে যাওয়া। এটা কোনো মৃত্যু না, কিন্তু ক্ষীণ হওয়া বা মিলিয়ে যাওয়া। আকাশে আলোর যে ঝলকানি ছিল সেটা ধীরে ধীরে মিলিয়ে গেল, ক্ষীণ হয়ে গেল, ডাই অ্যাওয়ে। আচ্ছা, ডাই থ্রু মানে অবহেলার কারণে যদি মারা যায় তাহলে হবে ডাই থ্রু। তাহলে এইখানে যে ডাইগুলো আছে, এই ডাইগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় প্রশ্ন হয়। বিশেষ করে ডাই অফ, ডাই বাই, ডাই ফর, ডাই ফ্রম, ডাই ইন, ডাই অফ, এই এই কয়টা বেশি পড়ে। সুতরাং আমরা এইগুলো অবশ্যই মুখস্থ রাখবো, বাকিগুলো একটু দেখে রাখবো ভালো মতো। এখন ডাই দিয়ে যে প্রিপোজিশনগুলো আছে, সেই প্রিপোজিশনগুলো কিভাবে হয়েছে দেখি। এখানে বলছে হি ডায়েড ড্যাশ ওভার ইটিং। দেখেন এইখান থেকে আমরা বলছি কি, যে কোনো কারণে মারা যাওয়া হলে, কোনো কারণে, অতিরঞ্জিত হয়ে, আঘাতে, ক্ষত। অতিরঞ্জিত মানে কি? অধিক বেশি পরিমাণে। এই যে ওভার ইটিং মানে কি? অতি বেশি খাওয়া হয়ে গেছে, তাহলে এটা অতিরঞ্জিত ব্যাপার না? তাহলে এটা হবে ডাই ফ্রম। ঠিক আছে। আবার দ্য ম্যান ডায়েড ড্যাশ ডেঙ্গু, রোগে যদি মারা যাওয়া হয় তাহলে দেখেন এইখানে রোগে মারা গেলে অফ বসে, সুতরাং আমাদের হবে ডাই অফ। অতএব আপনারা এই ডাইটা আমি পড়িয়ে দিলাম, এখন ডাই দিয়ে দেখেন এখানে বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা নিজেরা সলভ করে নেবেন। এখানেও যে প্রশ্নগুলো আছে সবগুলো দেখেন ওইখান থেকে উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো এভাবে প্রত্যেকটা দেখেন। মাই আঙ্কেল ডায়েড ড্যাশ দ্য ওয়ার, তাহলে এখানে কি হবে? মাই আঙ্কেল ডায়েড ডিউরিং দ্য ওয়ার মানে যুদ্ধকালীন সময়ে মারা গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ডিউরিং বসতে পারে। আচ্ছা, এখানে যুদ্ধে মারা গেলে দেখেন, যুদ্ধে মারা গেলে কিন্তু ইনও বসতে পারে, যুদ্ধ। স্যার সাউন্ড আসছে না, শোনা যাচ্ছে না। তো এখানে বলছে মাই আঙ্কেল ডায়েড ড্যাশ ওয়ার, এখানে দেখেন উত্তর করেছে বি, ডিউরিং ওয়ার।
এখানে কিন্তু মাই আঙ্কেল ডাইড ইন দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধে মারা গিয়েছিল। এখানে কিন্তু ডি অপশনও সঠিক হতে পারে। তো এখানে এটা মূলত একটু ভুল আছে, এটা বি না হয়ে এটা ডি হবে। তো এরকম আপনারা একটু মিলিয়ে মিলিয়ে এই জিনিসগুলো পড়বেন। হি ডায়েড ড্যাশ দ্য ইনজুরি, আঘাতে যদি মারা যায় তাহলে ফ্রম, তাহলে হি ডায়েড ফ্রম দ্য ইনজুরি। এভাবে আপনারা এইগুলা পড়ে ফেলবেন। হ্যাঁ, সবগুলা মিলিয়ে মিলিয়ে তাহলে ডাই দিয়ে যতগুলো আছে সব পড়ে ফেলবেন। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেটা বুঝতে না পারবেন আমার কাছে জিজ্ঞেস করবেন। এখন আমরা দেখব যে কোন কোন প্রিপোজিশনগুলো আমাদের লাগবে। অ্যাট, অ্যাক্রস, অ্যারাউন্ড, অ্যামং, অ্যালং, হ্যাঁ, আফটার, অ্যাবাব, অ্যাবাউট, বাই, বাট। এখানে প্রিপোজিশনগুলো লিস্ট দেওয়া আছে যে প্রিপোজিশনগুলো আমাদের লাগবে। এখন প্রত্যেকটা প্রিপোজিশন কিভাবে ব্যবহৃত হয় এবং প্রত্যেকটা প্রিপোজিশন আসলে তার অর্থ কী, সেই জিনিসগুলি আমরা পরবর্তীতে একটা একটা করে জানতে পারবো। এখানে টাইপস অফ প্রিপোজিশন আছে, এগুলো আপনাদের পড়া লাগবে না, এগুলোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এইখানে সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, এই সমস্ত কিচ্ছু লাগবে না আপনাদের, এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনারা সোজা প্রিপোজিশন চ্যাপ্টারে চলে যাবেন, ঠিক আছে? এখানেও কিছু করার দরকার নেই, এখানেও কিছু লাগবে না। এই জায়গা থেকে আমরা শুরু করব। অফ, অফ মানে হচ্ছে সাধারণত এর, এর বোঝাতে কি বসে? অফ বসে। যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অফ সিএসএলসি ইজ ভেরি ফাইন, অর্থাৎ সিএসএলসি এর যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, সিএসএলসি একটা কোচিংয়ের নাম, সেটা হচ্ছে খুব চমৎকার। তাহলে অফ মানে এর বোঝাতে অফ বসে। যেমন দ্য লেগ অফ টেবিল, অর্থাৎ টেবিলের পা। আচ্ছা, টু, টু হচ্ছে দিক নির্দেশ করা বোঝায়। হ্যাঁ, যেমন হি গোজ টু কলেজ, সে কলেজে যাচ্ছে, তাহলে কোন দিকে যাচ্ছে? কলেজের দিকে যাচ্ছে। এক্ষেত্রে টু দিক নির্দেশ করে। অ্যাট, কোনো কিছু দক্ষতা প্রকাশের ক্ষেত্রে অ্যাট বসে। অ্যাট যে শুধু এই জন্যই বসে তাও না, আরও অনেক ক্ষেত্রে অ্যাট বসে। তো আমরা একটা একটা করে দেখি কোন কোন জায়গায় কোন কোনগুলো বসতে পারে। যেমন সাইফুল ইজ গুড অ্যাট ফিজিক্স, সাইফুল ফিজিক্সে ভালো, তাহলে কোনো সাবজেক্টে যদি দক্ষতা বোঝায় তাহলে অ্যাট বসতে পারে। ইন, স্থান, ভিতরে বা স্থিতি বোঝাতে ইন বসে। কোনো আবদ্ধ জায়গায় যদি কোনো কিছু থাকে তাহলে ইন বসে। যেমন অস্ট্রেলিয়া, চারিদিকে বর্ডার বেষ্টিত একটা দেশ, তার মধ্যে ইন। যেমন সাইফুল লিভস ইন অস্ট্রেলিয়া, হি ইজ সিটিং ইন দ্য রুম, এইরকমভাবে ইন বসে। অন, কোনো কিছুর উপরে যদি টাচ করে লেগে থাকে তাহলে অন বসে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এক্ষেত্রে টেবিলের উপরে বইটা টাচ করে থাকে, এই জন্য এটা। ফর, কোনো কিছুর জন্য হলে ফর বসে। কারণ বোঝালে ফর বসে। যেমন আই কুড নট গো আউট ফর রেইন, আমি বৃষ্টির জন্য বাইরে যেতে পারিনি বা বৃষ্টির কারণে বাইরে যেতে পারিনি। বাই, আচ্ছা, বাই বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। তো আমরা এখানে একটা দেখি, সেটা হচ্ছে কোনো ঘড়ির অনুসারে বা কোনো কিছু অনুসারে কোনো সময় বোঝালে আমাদের বাই ব্যবহৃত হয়। যেমন হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, অর্থাৎ তোমার ঘড়িতে কয়টা বাজে। উইথ, কোনো ব্যক্তির সাথে বোঝাতে উইথ বসে। শুধু উইথ এই জন্য বসে না, আরও অনেক কাজে বসে, আমরা পরবর্তীতে এগুলো ডিটেল আলোচনা করব। এখন আপাতত যেটুকু আছে শুধু এইটুকুই বলছি। তো কোনো ব্যক্তির সাথে, যেমন সেলিম লিভস উইথ মি, সেলিম আমার সাথে বাস করে, হ্যাঁ, এরকম। ওভার, কোনো কিছুর উপরে থাকলে যদি স্পর্শ করে না থাকে, টাচ করে না থাকে, তাহলে ওভার বসে। যেমন দ্য ডগ জাম্পড ওভার দ্য ওয়াল, কুকুরটা কি করেছিল? ওয়ালের উপর দিয়ে লাফ দিয়েছিল, এক্ষেত্রে ওয়ালের সাথে তার টাচ লাগেনি। ইনটু, ইনটু এক্ষেত্রে তদন্ত অর্থে বসেছে। ইনটু ভেতরে গতিশীল অবস্থা বোঝালেও ইনটু বসে, সেটা বাদ দিলাম, আমরা পরবর্তীতে দেখি। ইনটু তদন্ত অর্থে, যেমন দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, অর্থাৎ পুলিশ কি করছে? কেসটা তদন্ত করছে। সাধারণত এই প্রিপোজিশনগুলা প্রমিনেন্ট অর্থ, অর্থাৎ যে অর্থগুলো পরীক্ষায় এসে থাকে ওই অর্থগুলো এখানে দিয়েছে। আচ্ছা, ফ্রম, ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে হতে, হ্যাঁ। আচ্ছা, ব্যক্তির সাথে পার্ট ফ্রম বসে। যেমন আচ্ছা, হোয়েন শি পার্টেড ফ্রম হার প্যারেন্টস। তো এরপরে যেটা বলছিলাম অ্যাবাউট, তো অ্যাবাউট কখন বসে? যে কোনো কিছু সম্বন্ধে বোঝালে অ্যাবাউট বসে। যেমন হি ইজ টেলিং মি অ্যাবাউট হিজ ক্যারিয়ার, সে তার ক্যারিয়ার সম্পর্কে আমার কাছে বলছে। অফ, দূরে বসাতে অফ বসে, হ্যাঁ। যেমন বি অফ ফ্রম হিয়ার, এখান থেকে দূরে বসো, এখান থেকে দূরে যাও। এগেনস্ট, বিপক্ষে বসতে এগেনস্ট বসে।
তো এইভাবে আমরা এখানে পুরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর সাধারণ অর্থে কি কিভাবে ব্যবহৃত হতে পারে সেই জিনিসগুলো আমরা মোটামুটি এগুলো আমরা একটু পড়বো। হ্যাঁ, পড়ার পরে আগামীকালকে এটা নিয়ে আরও বেশি আলোচনা করা হবে। এরপরে দেখি পজিশন অফ প্রিপোজিশন। প্রিপোজিশন সেন্টেন্সের কোথায় কোথায় বসে, কিভাবে বসে, এইটা আমরা একটু দেখব। আচ্ছা, খেয়াল করুন এই সেন্টেন্সটা, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। আমি এই সেন্টেন্সটা একটু লিখছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। আপনারা অবশ্যই আমার ক্লাস নোট করবেন ভালো মতো। দেয়ার ইজ আ ব্রিজ নিয়ার, তারপরে কি ছিল, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য, সরি, হ্যাঁ, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার ছিল, ওভার দ্য রিভার, ওভার দ্য রিভার। একটু দেখেন, দেয়ার ইজ আ ব্রিজ, এই ইজটা হলো এখানকার ভার্ব। দেয়ার ইজ আ ব্রিজ, এই যে ব্রিজ পর্যন্ত এইটুকু হচ্ছে একটা ক্লজ, আর দ্য রিভার এইটুকু হচ্ছে আমাদের একটা নাউন বা নাউন ফ্রেজ। আর এই নাউন ফ্রেজ এবং দেয়ার ইজ এ ব্রিজ অর্থাৎ মেইন ক্লজের সাথে এই নাউন ফ্রেজকে যুক্ত করেছে ওভার, সুতরাং এই ওভারটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা নাউন বা নাউন ফ্রেজের সাথে মূল ক্লজকে যে যুক্ত করে সে হচ্ছে প্রিপোজিশন। যেমন এই যে এখানে দেয়ার ইজ আ ব্রিজ ওভার দ্য রিভার, এখানে ওভারটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। আবার দেখেন, আই হ্যাভ নো অ্যাফেকশন ফর হিম, এই হিমটাকে যুক্ত করেছে এই টোটাল ক্লজটার সাথে ফর। ঠিক আছে, এইভাবে এই জিনিসগুলো আমরা বুঝলাম, এগুলো আমাদের প্রিপোজিশন। তো আমাদের এত কি বলবো, পজিশন টজিশন এত আমাদের জানার কোনো দরকার নেই। সোজা কথা হচ্ছে কোনটার পরে কোন প্রিপোজিশন বসবে এইটাই হলো মূল বিষয়, এই হচ্ছে ব্যাপার। তো আমরা মোটামুটি প্রিপোজিশন এখান থেকে দেখব। আর্টিকেল প্লাস নাউন এর পূর্বে প্রিপোজিশন ব্যবহৃত হয়। বলছে আফটার দ্য স্টর্ম কামস দ্য কাম, অর্থাৎ ঝড় বৃষ্টির পরেই শান্ত হয় সব কিছু। তাহলে আফটার মানে পরে, এক্ষেত্রে আফটারটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার দেখেন, হি ওয়েন্ট ডাউন দ্য রোড, এখানে দ্য রোডটা ওই আগের মতো নাউন ফ্রেজ এবং হি ওয়েন্টটা হচ্ছে মূল ক্লজ, ডাউনটা এখানে প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। তো এইভাবে আমরা প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হতে পারে। কখনো কখনো অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হতে পারে, যেমন অ্যাংরি অ্যাট, ব্যাড অ্যাট, যাই বলেন না কেন ওই একই কথা। আই ওয়াজ অ্যাংরি, দেখেন এটুকু হলো মেইন ক্লজ, আর দ্য রেজাল্টস এটুকু হলো নাউন ফ্রেজ, তার অ্যাট সেটাকে যুক্ত করেছে এভাবে। তারপরে শি ইজ এটুকু হলো মেইন ক্লজ, আর বিজি, শি ইজ বিজিটা হলো মেইন ক্লজ, আর হার মেকআপ এখান থেকে এইটুকু হচ্ছে নাউন ফ্রেজ, এখানে উইথটা সেটাকে যুক্ত করেছে। এভাবে প্রত্যেকটা লাইন আপনারা পড়বেন, এভাবে প্রত্যেকটা লাইন পড়বেন। পড়ে এইবার দেখেন এক একটা, আমি তখন বললাম না যে অফ, এই অফটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা। এর অর্থে অফ বসে, যেমন এটা দেখালো, বিদ্যমান অবস্থা বোঝালে অফ বসে। যেমন বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ পিচ অ্যান্ড হ্যাপিনেস, ওই একই অবস্থা। মানে বাংলাদেশ হচ্ছে সুখ এবং শান্তির একটি দেশ, ওই যে শান্তি এর একটি দেশ, ওই অফ মানে এর, অর্থাৎ এখানে বিদ্যমান আছে সুখ শান্তি, তাই জন্য এখানে অফ বসেছে। ধারণ ক্ষমতা বা পূর্ণতা বোঝাতে অফ বসে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই একই কথা, এক গ্লাস জলের মানে জলের একটা গ্লাস দেন, জলের একটা গ্লাস, জল ভর্তি একটা গ্লাস, তাহলে জলের এই যে এর অর্থে ব্যবহৃত হচ্ছে। রোগের কারণ বোঝাতে অফ বসে, যেটা তো আমরা আগেই বললাম যে কেউ যদি কোনো কিছু থেকে মারা যায়, রোগ থেকে মারা যায়, তাহলে অফ বসে। অধিকার বোঝাতে অফ বসে, দি বুক ইজ অফ মাই সিস্টার, দিস ইজ আ বুক অফ মাই সিস্টার, এটা হচ্ছে আমার বোনের বই, এই যে এর অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে রিলেশন বা সোর্স বোঝাতে, মিস্টার হাবিবুল্লাহ কামস অফ এ নোবেল ফ্যামিলি, মিস্টার হাবিবুল্লাহ একজন সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। এই যে যখন কোনো পরিবার থেকে এসেছে, কোনো জায়গা থেকে এসেছে এমন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অফ বসাতে পারি। ঠিক আছে, এভাবে আমাদের ব্যবহারগুলো পড়তে হবে। অভিন্ন সম্পর্ক বোঝাতে অফ ব্যবহৃত হয়, আর কোনো কিছু দিয়ে তৈরি বোঝাতে অফ বসে। এক্ষেত্রে খেয়াল করতে হবে যে কোনো কিছু দিয়ে তৈরি এবং
যদি সেটার স্বাধীন অস্তিত্ব বোঝা যায়, যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটা কাঠের তৈরি। আমরা জানি যে চেয়ারটা দেখেও জানা যায় যে এটা কাঠ, আবার এটার যে মূল উপাদান উড সেটাও আমরা বুঝতে পারি। যখন কোনো কিছুর মূল উপাদানটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি তখন সেক্ষেত্রে মেড অফ বসে। আর যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে মেড ফ্রম বসে। যেমন ধরেন কাগজ, কাগজও কিন্তু কাঠ দিয়ে তৈরি হয়, কিন্তু কাগজ দেখে বোঝার কোনো উপায় থাকে না যে এটা কাঠ দিয়ে তৈরি হয়েছে, এই জন্য এটাকে মেড ফ্রম বলতে হয়। এগুলো আপনারা সব নোট হিসেবে লিখে রাখবেন। এরপর এখানে যতগুলো এক্সারসাইজ আছে এগুলো সব বসে বসে আপনারা করবেন। এই হলো আমাদের 9 পৃষ্ঠা মোট। 9 পৃষ্ঠা আমি আপনাদের দিলাম, খুব কঠিন কোনো কিছু না। আগামীকালকে এই 9 পৃষ্ঠা আমি আপনাদের কাছ থেকে পড়া নেব। অন্য কোনো পড়া থাকবে না, অন্য কিচ্ছু থাকবে না, শুধুমাত্র প্রিপজিশন থাকবে, আর কিচ্ছু না। আপনারা যেটা করবেন এইটা আপনারা ভালো মতো পড়বেন, পড়ে আপনারা নোট করবেন। যখন পড়বেন বা যখন এগুলো দেখবেন তখন এগুলো নোট করবেন। আমি এই পিডিএফ ফাইলটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। এই পিডিএফ ফাইলের যে অংশটুকু আমি খুব বেশি গুরুত্বপূর্ণ বললাম ঠিক সেই অংশগুলো আপনারা নোট করবেন, ক্লাস দেখবেন, দেখার পরে বুঝবেন এবং নোট করবেন। আর যে অংশগুলো খুব বেশি প্রয়োজন নেই সেই অংশগুলো স্কিপ করবেন, এড়িয়ে যাবেন। মনে রাখবেন সমস্ত প্রিপোজিশন চ্যাপ্টার থেকে প্রিপোজিশন আসবে একটা বা দুইটার জন্য আমাদের এত বেশি প্যানিকড হওয়ার কোনো দরকার নেই বা এত বেশি পড়তে হবে না। যত বেশি পড়লে আপনি অন্য অন্য জায়গাতে সময় দিতে পারবেন না। মনে রাখবেন বিসিএস বলেন বা চাকরির অন্য অন্য পরীক্ষায় বলেন না কেন, এটা কিন্তু একটা ব্যালেন্স একটা এক্সামিনেশন, অর্থাৎ আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। কোনো একটা জায়গায় খুব বেশি জোর দিলেন, সেখানে আপনি সব পারলেন, মানে সব প্রশ্নগুলো পারলেন, কিন্তু মার্কস আসলো সেখান থেকে মাত্র 2। অথচ আপনি যদি ওই টাইমটুকু সমানভাবে বন্টন করে দিতেন তাহলে হয়তো মার্কস আসতো 6। তাহলে আমাদের মার্কসের দিকটা খেয়াল রাখতে হবে, এই হচ্ছে বিষয়। এছাড়া এই ক্লাসের পাশাপাশি আপনাদের যেটা করতে হবে, বীজগণিতের কিছু সূত্র আমি মুখস্থ করতে দেব আজকে। সেই সূত্রগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। আমি সেই সূত্রগুলোর কথা আমি এখানে বলে দিচ্ছি, এই ক্লাসের শেষে একটার পর একটা বলে দিচ্ছি, আপনারা সূত্রগুলো খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন। সেটা হলো বর্গের সূত্র, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, অথবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, অথবা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এই ধরনের, অথবা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এ বি এর সূত্র। এই জাতীয় বর্গের যত সূত্র আছে এই সূত্রগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। আগামী দিন আমি ঘনর সূত্র, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব, এইগুলো ধরবো আগামী ক্লাসে। প্রথমেই কিন্তু আমি আপনাদের সূত্র ধরবো। সুতরাং আপনারা বর্গের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন। মনে রাখবেন প্রত্যেকটা সূত্রর কিন্তু 2টা করে সাধারণত সূত্র থাকে, একটা হচ্ছে সূত্র আর একটা অনুসিদ্ধান্ত। আপনাদের 2টাই পড়তে হবে। যেমন a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার, এটা যেমন, আবার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এইরকমভাবে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। 2টা করেই সূত্র আপনাদের মুখস্থ রাখতে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে প্রিপোজিশনের এই 9টা পেজ আর বীজগণিতের বর্গের সূত্র, ঘন না কিন্তু, শুধুমাত্র বর্গের সূত্র, এইটা আপনাদের আগামী দিনের জন্য পড়া থাকলো। আমি আপনাদের প্রতিদিন পড়া দেব। আর এই যে ক্লাস এখন শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল সকাল 10টার মধ্যে এই ক্লাসের উপরে নোট করে আপনারা আমাকে নোট জমা দেবেন। এখন থেকে প্রতিনিয়ত নোট করতে হবে। আগামীকাল 12টা পর্যন্ত টাইম দিলাম, ঠিক আছে? আগামীকাল বেলা 12টার মধ্যে আপনারা নোটগুলো করে আমাকে জমা দিবেন। আমার ক্ষেত্রে কি একটু হ্যাঁ, তা অবশ্য ঠিক। আপনাদের 10 তারিখ পর্যন্ত যেহেতু পরীক্ষা আছে, সুতরাং আপনারা যদি মনে করেন এখন নোট নাও করতে চান, নাও করতে পারেন, তাতেও সমস্যা নেই, যেহেতু আপনাদের সাবজেক্টিভ বিসিএস আছে। তবে
আমি বলবো যে এই ক্লাসটা আপনারা নিরিবিলি আরও একবার করে দেখবেন এবং গুরুত্বপূর্ণ অংশগুলো একটু টুকে রাখার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আজকে ক্লাস এক নম্বর ক্লাস হলো, এখনও কিন্তু আমরা মূল ক্লাস শুরু করিনি। প্রথমে আগে আমরা মুখস্থ আইটেমগুলো মুখস্থ করিয়ে নিচ্ছি, প্রিপোজিশনগুলো আমরা 2 তারিখের মধ্যে সমস্ত প্রিপোজিশনগুলো আমরা শেষ করিয়ে নেব। নেয়ার পরে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আছে, ওইটা আমরা পরবর্তীতে আবার একটা স্লট দেখে ওইটা শেষ করাবো। এভাবে আমি 3টা স্লটই শেষ করিয়ে দেব, কোনো কিছুই আর বাকি থাকবে না। তাহলে আগামীকালকে কিন্তু 9 পেজ পর্যন্ত পড়া আমি কিন্তু আগামীকালকে আপনাদের কাছ থেকে পড়া ধরবো, একজন একজন করে ধরতে পারি। সুতরাং ভালো করে পড়বেন। আজকের মতো ক্লাস এ পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আর তার আগে আর একটা কথা বলে রাখি, এইবার কিন্তু এই 3 মাসে আপনারা যদি সিরিয়াস থাকেন তাহলে আমি বলছি অঙ্ক এবং ইংরেজির একটা ভালো ফাউন্ডেশন আপনাদের তৈরি হবে ইনশাআল্লাহ।